নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। সকলকে জানাই বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সারা দিন খুব ভালোভাবে তোমাদের কেটেছে এবং নতুন বছরের প্রথম দিন তোমরা খুব এনজয় করেছো। বছরের যেন প্রত্যেকটা দিনই তোমাদের এইভাবে কাটে এবং খেলাধুলার সঙ্গে কাটে। হ্যাঁ, আজকে নতুন রকমভাবে আমাকে দেখছো, দু একদিন ধরেই তোমরা বুঝতে পারছিলে যে সাউন্ডের একটু প্রবলেম, যে অন্যরকম সাউন্ড শোনাচ্ছে কেন। এখন হয়তো আরও কিছুদিন তোমাদের এই রকম সাউন্ডই শুনতে হবে, কারণ ঘর শিফট হয়েছে। আমাকে এতদিন একরকম পরিবেশে দেখেছিলে, আর এখন থেকে বলতে গেলে তোমরা এই জায়গাতে বা আর একটু কিছু নতুন কিছু হবে সেই রকমভাবে দেখতে পাবে। একটু সাউন্ডের এদিক ওদিক হচ্ছে, আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করে নেওয়ার, এটুকু একটু সময় তোমাদের দিতে হবে। তো আজকে নববর্ষের দিন বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে আমরা কথা বলবো, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলার রয়েছে, মোহনবাগানকে নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, আজকে নর্থ ইস্ট এবং কেরালা ব্লাস্টার্স তারা মুখোমুখি হয়েছিল, 1-1 গোলে ম্যাচ ড্র হয়েছে। তো ম্যাচের যদি কথা আমরা বলি, যে ফালু বলে যে কেরালা ব্লাস্টার্স ডিফেন্ডারটাকে সাইন করিয়েছে, প্লেয়ারটার মধ্যে তো কোয়ালিটি রয়েছে, ডিফেন্স নো ডাউট ভালো করছে এবং প্রয়োজনে গিয়ে গোলও করছে। আজকে তাকে একটা বাইসাইকেল কিকে গোল দেখলাম, হ্যাঁ ডিফ্লেক্ট গোল হয়েছে বলবে, কিন্তু তার অ্যাটেন্ড পরপর দুটো অ্যাটেন্ড নেয় এবং সেখান থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডাররা গোল হয়ে যায়, সেখান থেকে কেরালা এগিয়ে যায়। পরবর্তী সময় কিন্তু লাল বিয়াকনিয়া, এই প্লেয়ারটা ভাই আলাদা লেভেলের প্লেয়ার, সে এসে কিন্তু সমতায় ফিরিয়ে আনে। নর্থ ইস্ট কেন যে লাল বিয়াকনিয়াকে ফার্স্ট ইলেভেনে রাখে না আমি জানি না, সেখানে বিদেশি প্লেয়ারদের খেলিয়ে তো খুব একটা লাভ হচ্ছে না, তো সেখানে অবশ্যই এরকম প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার, সেই সুযোগ সে পাচ্ছে না। আমার মনে হয় সুযোগ দিলে খুব একটা খারাপ হবে না। এবং এই বছর অনেক দলই ইন্ডিয়ান স্ট্রাইকারদের ট্রাস্ট করছে, সেক্ষেত্রে লাল বিয়াকনিয়াকে অবশ্যই জুয়ান পাদ্রো বেনালির একটু ট্রাস্ট করা দরকার, একটু গেম টাইম দেওয়া দরকার, তাহলে কিন্তু সে ভবিষ্যতে আরও ভালো করবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের আপডেট নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু চোটের কারণে একটু চিন্তার ব্যাপার তৈরি হচ্ছে। সেখানে যেটা সব থেকে বড় সমস্যা, আপুইয়া মিডফিল্ডে যেভাবে ডমিনেট করতো সেই রকম প্লেয়ার পাওয়া যাবে না, কোনো দিনই পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে তার চোট একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু পরবর্তী যেটা ম্যাচ রয়েছে খুব সম্ভবত 19 তারিখে খেলা রয়েছে, তো সেই ম্যাচে তাকে পাওয়া হয়তো যাবে না, কিন্তু তার পরের ম্যাচ থেকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে রীতিমতন কাজ করা চলছে এবং সেও রিহ্যাব শুরু করছে, সময় লাগবে। ইনজুরিটা একটু সিরিয়াসই ইনজুরি রয়েছে, সময় লাগবে। আর অপরদিকে ডিফেন্সের অন্যতম স্তম্ভ অ্যালবার্টো রড্রিগেজ, তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়েও কিন্তু চিন্তার কারণ তৈরি হয়েছে, কারণ শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে তার নাকি গ্রেড 2 ইনজুরি। আমি তো সেরকম কোনো রকম আমার দিক থেকে ভেরিফাই করে উঠতে পারিনি যে এরকম কোনো ইনজুরি হয়েছে কিনা। হ্যাঁ, ইনজুরিটা ঠিক হয়েছে গোড়ালিতে, এবার সেখানে কীরকম ইনজুরি তার কোনো রকম এখনো মেডিকেল রিপোর্ট আসেইনি। যে অনেক জায়গা থেকে তোমরা শুনছো এসিএল গ্রেড 2 ইনজুরি হ্যান ত্যান, সেগুলো ভাই গল্প কথা, এখনো মেডিকেল রিপোর্টই আসেনি। কাল মেডিকেল রিপোর্ট আসার কথা রয়েছে, যদি সব কিছু এসে যায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর বলা যাবে। হ্যাঁ, তাকে দেখে খুব খারাপ লাগছে, সে যখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছিল রীতিমতন তাকে দেখে খারাপ লাগছিল। অ্যালবার্টো রড্রিগেজের মতন একজন শক্তিশালী দানবীয় চেহারার ডিফেন্ডার যদি ওইভাবে খোঁড়াতে বেরিয়ে আসে, দেখতে খারাপ লাগে। তো এগুলো কিন্তু মোহনবাগানের জন্য চিন্তার কারণ রয়েছে। তো অপর দিকে যদি আমরা এবার একটুখানি কথা বলি, আগামীকাল ইস্টবেঙ্গল ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির সঙ্গে মুখোমুখি হতে চলেছে। তো তোমাদের জানিয়েছিলাম যে কার্ড সংক্রান্ত কারণে কিন্তু সেখানে বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ যে বিদেশি প্লেয়ার রয়েছে অর্থাৎ ব্রায়ান স্যাঞ্চেজ, সে কিন্তু কার্ড সমস্যার কারণে খেলতে পারবে না। কিন্তু বেঙ্গালুরু, মুম্বাই এই সমস্ত দলগুলো কিন্তু একটু বেশি সহায়তা পায় অন্যান্য দলের তুলনায়। তাহলে রেড কার্ডটার মানে কি? শুধুমাত্র সেই ম্যাচটুকুতেই তার শাস্তি, নাকি পরের ম্যাচগুলোতেও শাস্তি? এখন ভাই আইএসএল এর নিয়মটাই পাল্টে গেছে, অ্যাপ্লাই করলেই সেখানে রেড কার্ড উঠে গিয়ে সেটা ইয়েলো কার্ড হয়ে যায়। তাহলে সেই যে ম্যাচটা, পার্টিকুলারলি ম্যাচটাতে রেড কার্ড দেওয়ার কোনো মানেই নেই, রেড কার্ডের তো আর গুরুত্বই নেই।
যদি রেড কার্ডের গুরুত্ব থাকতো তাহলে রেড কার্ড এরকম ম্যাচের পর ম্যাচে বিশেষ দলগুলো তারা সুবিধা পায় না। কিছুদিন আগে মোহনবাগান মুম্বাই ম্যাচে আমি দেখেছিলাম ভালপুইয়া আমরা সবাই জানি খেলবে না, ভাই কখন কি করে কার্ড তুলে নেওয়া হয়েছে, সেখান থেকে ভালপুইয়া খেললো। এবার ইস্ট বেঙ্গলও পরিকল্পনা সেইভাবেই তৈরি করেছিল যে ব্রায়ান স্যাঞ্চেজ মিডফিল্ডে নেই, সেখানে একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে খেলাতে হবে, লাইক ফানায়ের মতন প্লেয়ার বা মনিরুল মোল্লাকে ট্রাস্ট করতে পারে। কিন্তু সেই জায়গাতে ভাই বেঙ্গালুরু এফসি সুবিধা তুলে নিয়েছে। তারা কিন্তু অ্যাপিল করেছিল এবং অ্যাপিল করলে রেড কার্ড উঠে যায়। তার মানে আইএসএল এ একটাই কার্ড অ্যাভেলেবেল রয়েছে, সেটা ইয়েলো কার্ড। আইএসএল এর রেড কার্ড বলে কিচ্ছু হয় না। এবার ওই 3-4টে ম্যাচ হলে 3-4টে ইয়েলো কার্ডে হলে সেখানে রেড কার্ডের সাসপেনশন সেটা হয় কি লাভ? যদি না রেড কার্ডের যে তার যে একটা শাস্তি পরের ম্যাচগুলো সে পেলো, তাহলে তো আর রেড কার্ডের কোনো মানেই হয় না। এটা একদম জঘন্য থেকে জঘন্যতর নিয়ম এবং এর ফলে কিন্তু অনেক দলকে ভোগান্তি ভুগতে হবে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু এরকমটাই আপডেট এসেছে, ব্রায়ান স্যাঞ্চেজ অ্যাভেলেবেল রয়েছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের জন্য। তো সেক্ষেত্রে অস্কারও কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদমই ভালো চোখে দেখেনি, কেউই দেখবে না ভাই, এটা নিয়মই নয়, এটা নিয়মের বাইরে নিয়ম, এই নিয়ম বন্ধ করা দরকার। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগছে যে সে খেলবে। তো কোচ কিন্তু খুব একটা সেই ব্যাপারে চিন্তিত নয়, কিন্তু এই ব্যাপারটায় বিরক্ত প্রকাশ করেছে। এবং তোমরা সকলেই জানো পয়লা বৈশাখের দিন কিন্তু ময়দানে যে পুজো সেটা হয়, আজকেও হয়েছে, সেখানে কিন্তু আজকে একটা বড়সড় ঘোষণা এসেছে ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তার কাছ থেকে। আমরা বিগত কয়েকটা বছরেই দেখে আসছি যে বার পুজোর দিন অর্থাৎ পয়লা বৈশাখ, সেই দিনেই কিন্তু আগামী মরশুমের ইস্ট বেঙ্গলের তরফ থেকে যে কে ক্যাপ্টেন থাকবে সেই ক্যাপ্টেনের নাম কিন্তু ঘোষণা করা হয়। আজকে সকলকে সারপ্রাইজ দিয়ে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা ঘোষণা করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেই মুহূর্তেই আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম, তবু আরও একবার যদি বলি, ইস্ট বেঙ্গলের সামনের মরশুমের জন্য ক্যাপ্টেন হতে চলেছে মোহাম্মদ রাকিব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক, দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গলে রয়েছে। 2022 সালে সে কিন্তু ইস্ট বেঙ্গল জয়েন করে, 22 সাল থেকে 26 সাল, জার্নিটা অনেকটা বড়, অনেক দিন ধরে ইস্ট বেঙ্গলে রয়েছে। প্রায় 100-র কাছাকাছি ম্যাচ, 84টা ম্যাচ খুব সম্ভবত বা 85টা ম্যাচ এরকম ম্যাচ খেলেছে। আগে রাকিব খুব খারাপ খেলতো, এটুকু আমরা জানি, কিন্তু দিনের পর দিন রাকিব কিন্তু তার খেলা উন্নত করেছে এবং যথেষ্ট ভালো খেলছে। তো রাকিবকে কিন্তু আগামী মরশুমের জন্য ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসাবে আমরা দেখতে পাবো। খুবই ভালো লাগছে, একজন ইন্ডিয়ান প্লেয়ারকে ট্রাস্ট করা হয়েছে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং তার সাথে সাথে সহ অধিনায়ক হিসাবে কাকে রাখা হয়েছে জানো? বুলডোজার অর্থাৎ লালচং নুঙ্গাকে। তো লালচং নুঙ্গাকেও কিন্তু এবার দায়িত্বশীল হতে হবে। লাস্ট ইয়ারে প্রচন্ড পরিমাণে মাথা গরম করে একের পর এক মনে হয় 3টে না 4টে রেড কার্ড দেখেছিল। তো সেক্ষেত্রে লালচং নুঙ্গা সহ অধিনায়ক, এবার লালচং নুঙ্গা প্লেইং ইলেভেনে কি চান্স পাবে, কি পরিকল্পনা হবে সেটা জানা নেই। যাই হোক, লালচং নুঙ্গাকে সহ অধিনায়ক করা হয়েছে, এটা কিন্তু ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে। যাই হোক, ভালো লাগলো যে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ট্রাস্ট করছে। এবার তারা আইএসএল এর জন্য হয়তো থাকবে না, সেখানে আরো বিদেশি প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে। তারা সামনে যে ডুরান্ড কাপ হবে বা আরো যে সমস্ত টুর্নামেন্ট হবে, আইএফএ শিল্ড বা সুপার কাপ, সেগুলোতে কিন্তু এরাই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে, সেটা বেরিয়ে আসছে ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু একজন কলম্বিয়ান ফরওয়ার্ডকে সাইন করিয়েছে। তো কেভিন, প্লেয়ারটার নাম, মাত্র 27 বছর বয়স এবং প্লেয়ারটার ক্লাব কেরিয়ারে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় খেলেছে। কলম্বিয়ার ফার্স্ট টায়ার লিগ, সেকেন্ড টায়ার লিগে ভালো পারফরমেন্স করে আসছে এবং রিসেন্ট টাইমেও তার পারফরমেন্স যথেষ্ট ভালো। টোটাল 180 ম্যাচে 36 গোল, 10টা অ্যাসিস্ট রয়েছে। তো কলম্বোর লিগে খেলে আমাদের এরকম ইন্ডিয়ান ফুটবল লিগে এসেছে, এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটুখানি খারাপ খবর শেষেই দিই, সেটা হচ্ছে তোমরা জানো অফিসিয়াল আপডেট এসে গেছে, নাওরে মহেশ সিং এই সিজনের জন্য কিন্তু আর মাঠে নামতে পারবে না। সে কিন্তু সিজন আউট হয়ে গেছে, অফিসিয়াল আপডেট এসে গেছে তোমাদের আগেই, সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছিলাম। এবং অনেকে জিজ্ঞাসা করছিলে জেরির কি ব্যাপার, জেরি তো প্র্যাকটিস করছে, কোচের প্ল্যানিংয়ে রয়েছে। মহেশ সিং আউট হয়ে গেছে, সেই জায়গায় জেরিকে একটা অপশান হিসাবে কোচ ব্যবহার করতে পারে। নন্দও রিসেন্ট টাইমে ছন্দে ফিরে এসেছে, অপশান কিন্তু রয়েছে। খুব একটা এটা যে বড় ধাক্কা হবে সেরকমটা নয়। হ্যাঁ, মিডফিল্ডে সে খেলতে পারতো, সেই জায়গাতেও
অনেক ভেরিয়েশন অপশান রয়েছে। কোচ যদি তাদের ট্রাস্ট করে তারা কিন্তু ভালো কিছু করতে পারবে, আমরা আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।